গুড আফটারনুন এভরিওয়ান। তাহলে আজ আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের অষ্টম শ্রেণীর মডেল নম্বর 4। তো আজ কথা আর না বাড়িয়ে আমরা তাহলে সরাসরি কি না মডেল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। খুব স্বাভাবিকভাবে আমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করব। দেখে নেওয়া যাক কী কোয়েশ্চেনগুলো আছে। প্রথম যে কোয়েশ্চেনটা, সঠিক উত্তরটি নির্বাচন করো একের দাগের 1 নম্বরে যে কোয়েশ্চেনটা আছে সে কোয়েশ্চেনটা কি না মহলওয়ারি ব্যবস্থা চালু হয় কোথায়। তাহলে স্বাভাবিকভাবে আমাদের অপশান কি দেওয়া আছে, দক্ষিণ ভারতে, উত্তর পশ্চিম ভারতে, পশ্চিম ভারতে, বাংলায়। তাহলে স্বাভাবিকভাবে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে না উত্তর পশ্চিম ভারতে। তাহলে মহলারি যে ব্যবস্থাটা এটা মূলত কত সালে চালু হয়েছিল, যদি আমরা জানি স্বাভাবিকভাবে না 1822 খ্রিস্টাব্দে। আর মহল কথার অর্থ কি না কয়েকটি গ্রামের সমষ্টি। এই মহলারি বন্দোবস্তের যারা সূচনা করেছিলেন তাদের মধ্যে হচ্ছে একজন গিয়ে হোল্ড ম্যাকেজি। তাহলে এই হোল্ড ম্যাকেজিকে আমরা কি মহলারি ব্যবস্থার আমরা হচ্ছে প্রবর্তকও বলতে পারি একজন। এরপরে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2তে যে কোয়েশ্চেনটা আছে, বাংলায় প্রতাপাদিত্য উৎসবের সূচনা করেন কে। না স্বাভাবিকভাবে আমাদের অপশন কি আছে, সরলা দেবী চৌধুরানী, রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে স্বাভাবিকভাবে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে না বাংলায় প্রতাপাদিত্য উৎসবের সূচনা কে করেন না উৎসবের সূচনা করেন আমাদের হচ্ছে সরলা দেবী চৌধুরানী। এই সরলা দেবী চৌধুরানী কে ছিলেন, ভারতের একজন স্বদেশী আন্দোলনের সময়কালীন পর্বের একজন নারী স্বাধীনতা সংগ্রামী। এর যদি আমরা দেখি আত্মজীবনীটা, তাহলে সেটা হলো গিয়ে কি জীবনের ঝরাপাতা। তাহলে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনের নাম কি না জীবনের ঝরাপাতা। তিনি কি করেছিলেন, তিনি লক্ষ্মী ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে আমাদের সরলা দেবী চৌধুরানী অ্যান্সার হয়ে গেল। এবারে আমরা যাব কোয়েশ্চেন নাম্বার 3তে। এখানে যেটা আছে প্রদত্ত বাক্যগুলির মধ্যে কোনগুলি সঠিক। এখানে যেটা দেওয়া আছে দাদন শব্দের অর্থ অগ্রিম অর্থ, এটা ঠিক না ভুল না এটা ঠিক। তারপরে একটা কি আছে, তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। তাহলে দুটোই ঠিক। তাহলে এখানে অপশন কি আছে, প্রথমে আছে যে শুধুমাত্র এ ঠিক, শুধুমাত্র বি ঠিক, এ বি উভয় ঠিক, এ বি উভয় ভুল। তাহলে এখানে আমাদের এ বি উভয় কিন্তু কি না ঠিক হয়ে যাবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম স্বাভাবিকভাবেই। এরপরে আমাদের কোয়েশ্চেন নাম্বার 4-এ যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা কি না দেখে নেওয়া যাক। হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক ছিলেন কে। তাহলে এখানে কি দেওয়া আছে, অপশনকে যদি দেখি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র ঘোষ, কেশবচন্দ্র সেন আর হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে না এখানে আমাদের স্বাভাবিকভাবে অ্যান্সার হয়ে যাবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। হিন্দু প্যাট্রিয়ট, এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা তোমরা যদি দেখো সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ এই সময়কালীন পর্বে কি হয় মানে এই পত্রিকাটা কি করা হচ্ছে না লেখালেখি করা হচ্ছে। এই সময় মানুষজনের কাছে বার্তা দিচ্ছে কি হবে এই সাঁওতাল বিদ্রোহী যারা ছিল তাদের উপর কীভাবে অত্যাচার করা হচ্ছে সাঁওতাল মানুষজনের ওপর, তারপরে হচ্ছে নীল চাষিদের উপর কীভাবে অত্যাচার করে হচ্ছে, সে অত্যাচারের প্রতিচ্ছবি কিন্তু আমরা কি দেখবো না এখানে তুলে ধরা হয়েছে এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটাতে। তাহলে এটা আমরা পেরে গেলাম। সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন না হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এবারে আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার 5।
তাহলে কোয়েশ্চেন নাম্বার 5 যে কোয়েশ্চেনটা আছে সে কোয়েশ্চেনটা হলো গিয়ে কি না মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাভাবিকভাবে তোমরা সকলেই জানো মহাবিদ্রোহ কত সালে হয়েছিল না 1857 খ্রিস্টাব্দে। এই মহাবিদ্রোহের গভর্নর জেনারেল কে ছিল এই সময়কালীন পর্বে? লর্ড ক্যানিং। তাহলে এখানে আমাদের কি অপশন কি কি দেওয়ার হচ্ছে দেওয়া আছে একটু দেখে নেওয়া যাক। লর্ড ক্লাইভ, লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড বেন্টিং। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে স্বাভাবিকভাবে লর্ড ক্যানিং। এই সময়কালে কিন্তু কি হচ্ছে গিয়ে না মহাবিদ্রোহ। তাহলে এটা আমরা পারলাম স্বাভাবিকভাবে। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 6-এ চলে যাব। যে কোয়েশ্চেনটা আছে দেখে নেওয়া যাক কি কোয়েশ্চেনটা আছে। তাহলে প্রদত্ত কোন কারণটি উপজাতি বিদ্রোহের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? তাহলে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে ঔপনিবেশিক অরণ্যায়ন, তারপরে উপজাতি সম্প্রদায়ের আধুনিকীকরণ, জমিদার ও মহাজনদের শোষণ, আর উপজাতি সম্প্রদায়ের সংস্কৃতিতে হস্তক্ষেপ। তাহলে এখানে মানে অ্যান্সার কি হয়ে যাবে না উপজাতি সম্প্রদায়ের কি আধুনিকীকরণ। তাহলে এটাও অ্যান্সার পেয়ে গেলাম আমরা স্বাভাবিকভাবে। এরপরে আমরা কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 7-এ কোয়েশ্চেনটা যেটা আছে সেটা একটু দেখে নেওয়া যাক কি রয়েছে না ভারত মাতা চিত্রটি একসময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল। কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল? আগে আমরা যদি জানি যে হচ্ছে এই যে ভারত মাতা চিত্রটি, তাহলে ভারত মাতা চিত্রটি কবে কে আমরা যদি এটা দেখে নিয়ে যাক। ভারত মাতা চিত্রটি কার? মাতা চিত্রটি কার? না অবনীন্দ্রনাথ ঠাকুর। কি বললাম? অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুরের এই ভারত মাতা চিত্রটি কবে আঁকা হয় সময়কালটা যদি দেখি। সময়কাল কত না 1900 খ্রিস্টাব্দে। তাহলে ভারত মাতা চিত্রটিতে একসময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে। কোন আন্দোলনের প্রেক্ষাপটে এটি আঁকা হয়েছিল? তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, স্বদেশী আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে না এটা অ্যান্সার হয়ে যাবে স্বদেশী আন্দোলন। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হয়ে গেল আমাদের স্বদেশী আন্দোলন। এর পরে আমাদের যে কোশ্চেনটা রয়েছে কি না ভারতীয় বিপ্লববাদের জনক রূপে পরিচিত ছিলেন কে? এখানে অপশন কি রয়েছে যদি দেখে নেওয়া যাক। অপশন কি রয়েছে ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বাসুদেব, বলবন্ত ফাদকে, রাসবিহারী বসু। তাহলে এখানে অ্যান্সার আমাদের কি হয়ে যাবে বাসুদেব বলবন্ত ফাদকে। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল স্বাভাবিকভাবে। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 9-এ। তাহলে কোশ্চেন নম্বর 9-এ কি কোশ্চেনটা আছে একবার দেখে নেওয়া যাক। কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? তাহলে সেটা কোন আইন হবে? 1813 খ্রিস্টাব্দের সনদ আইন, না রেগুলেটিং আইন, না ব্রিটিশ ভারত শাসন আইন, না 1833 খ্রিস্টাব্দের সনদ আইন? তাহলে এটা আনসার হয়ে যাবে 1813 খ্রিস্টাব্দের সনদ আইন।
অ্যান্সার পেয়ে গেলাম আমরা স্বাভাবিকভাবে। এরপরে আমাদের কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10-এ যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা হলো দেশীয় ভাষায় মুদ্রণ আইন জারি করা হয় কবে? তাহলে কবে জারি করা হয় দেশীয় ভাষায় মুদ্রণ আইন? 876 খ্রিস্টাব্দে, না 878 খ্রিস্টাব্দে, না 880 খ্রিস্টাব্দে, না 882 খ্রিস্টাব্দে? এগুলা আমাদের অপশনের মধ্যে রয়েছে, কিন্তু আমরা দেখবো যে দেশীয় ভাষায় মুদ্রণ আইন জারি করা হয় 1878 খ্রিস্টাব্দে। তাহলে এই যে আমরা যেটা দেশীয় ভাষায় মুদ্রণ আইন জারি করা হয়, এই দেশীয় ভাষায় মুদ্রণ আইন কে করেন জারি? দেশীয় ভাষায় মুদ্রণ আইন কে জারি করেন? লর্ড লিটন। কবে? না 1878 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দে লর্ড লিটন। তাহলে স্বাভাবিকভাবে আমরা লর্ড লিটনের এই দেশীয় মুদ্রণ আইন জারি করা হয় তার সময় পেয়ে গেলাম। এরপরে আমরা যদি দেখি এই কোশ্চেনগুলো আমাদের সবই কিন্তু আমরা অ্যান্সার করে নিয়েছি, একটাও কিন্তু বাকি নেই। এরপরে আমরা চলে যাব 2-এর দাগের কোশ্চেনগুলোতে। 2-এর দাগের কোশ্চেনগুলো কি আছে সে অনুপাতে আমরা সেগুলো সলভ করব। দেখি 2-এর দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। এখানে শূন্যস্থান পূরণের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে পাঞ্জাবের প্রধান চরমপন্থী নেতা কে ছিলেন? তাহলে পাঞ্জাবের প্রধান চরমপন্থী নেতা কে ছিলেন? তাহলে আমরা সকলেই জানি যে নরমপন্থী চরমপন্থীর মধ্যে আমরা দেখব গিয়ে যে চরমপন্থী যারা নেতৃবৃন্দ ছিল তারা অনেকেই ছিল, যেমন লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক। তো এখানে বলেছে যে পাঞ্জাবের প্রধান চরমপন্থী নেতা ছিলেন কে? তাহলে পাঞ্জাবের প্রধান চরমপন্থী নেতা কে ছিলেন? লালা লাজপত রায়। তাহলে কি হবে? লালা রাজপত রায়। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এটার, যে পাঞ্জাবের প্রধান চরমপন্থী নেতা কে ছিলেন? লালা লাজপত রায়। এরপরে আমরা পূর্ণবাক্যে উত্তর দাও। 2-এর যে কোশ্চেনটা রয়েছে প্রথমেরটা হয়ে গেল সলভ, 2-এরটা যেটা রয়েছে পূর্ণবাক্যে উত্তর দাও। উপনিবেশিক ভারতে প্রথম পাটের কল কোথায় গড়ে উঠেছিল? তাহলে এটার অ্যান্সার কি হবে? না পাটের কল কোথায় গড়ে উঠেছিল? উপনিবেশিক ভারতে হুগলির রিসড়ায়। কোথায়? না হুগলির রিসড়াতে। হুগলির রিসড়ায়। সময়কালটা কত? না সময়কালটা যদি দেখি আমরা, সময়কালটা হচ্ছে গিয়ে 1855 খ্রিস্টাব্দে। তাহলে 1855 খ্রিস্টাব্দে হুগলি রিসড়ায় কি হচ্ছে? না উপনিবেশিক ভারতে প্রথম পাটের কল গড়ে উঠেছিল। এরপরে আমরা যাব কোশ্চেন নম্বর 3-তে, যে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে কোন শব্দটা আলাদা? না পণ্ডিত রমাবাই বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, ভগ্নী শুভলক্ষ্মী বেগম হজরত মহল। তাহলে আমরা দেখেছি যে সমাজ সংস্কার যখন আন্দোলনের সময়কালে যেসব নারী সমাজ সংস্কার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের মধ্যে পণ্ডিত রমাবাই ছিলেন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন, ভগিনী শুভলক্ষ্মী ছিলেন, কিন্তু বেগম হজরত মহল
ইনি কিন্তু ছিলেন না। তাহলে এখানে আলাদা কোনটা হয়ে যাবে না বেগম হজরত মহল। এটার অ্যান্সার আমরা পেয়ে গেলে পার্মানেন্ট শব্দটি কি হবে। এরপরে আমরা শূন্যস্থান পূরণ আগে যে পরে যে কোয়েশ্চেন রয়েছে সেটা একটু দেখে নেব। যে পূর্ণবাক্যে উত্তর দাও, জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করে। তাই এইভাবে আমরা জানি জাতীয় মেলা বলতে আমরা যেটা হিন্দু মেলা, যার প্রতিষ্ঠাতা কে ছিলেন না নবগোপাল মিত্র। এই হিন্দু মেলার হচ্ছে উদ্দেশ্য কি ছিল তাহলে, মানে যদি আমরা দেখে নিই না, হিন্দুদের ঐক্যবদ্ধ করা, আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলা, জাতীয় চেতনার প্রসার ঘটানো, হস্তশিল্পে উৎসাহ দান, এগুলা কি না এগুলো হলো এই হিন্দু মেলার উদ্দেশ্য। তাহলে এখানে আমাদের কি চাইছে প্রশ্নটিতে না জাতীয় মেলা কে প্রতিষ্ঠা করে, তাহলে কে প্রতিষ্ঠা করে নবগোপাল মিত্র। সময়কালটা কত 1867 খ্রিস্টাব্দের। সময়কালটা তাহলে কত হয়ে গেল না 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র। এরপরে আমাদের যেটা রয়েছে কোয়েশ্চেনটা শূন্যস্থান পূরণে কোয়েশ্চেন নম্বর 5-এ কি কোয়েশ্চেনটা রয়েছে, কোয়েশ্চেন নম্বর 5-এ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে। তাহলে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন না আত্মীয় সভা যিনি প্রতিষ্ঠা করেন তিনি হলেন একজন অন্যতম বিখ্যাত সমাজ সংস্কারক কে না রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কি করছে না আত্মীয় সভা প্রতিষ্ঠা করছেন। এই আত্মীয় সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি না সমাজ সংস্কারের লক্ষ্যেই কিন্তু এই আত্মীয় সভা প্রতিষ্ঠিত হচ্ছে। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করছেন। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন, যদি অ্যান্সার কি হবে তাহলে আমাদের না রাজা রামমোহন রায়। এটার অ্যান্সার আমরা এদিকে দেখে নিচ্ছি। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন কে না রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এই আত্মীয় সভা করে প্রতিষ্ঠা করছে না সময়কাল যদি আমরা দেখি সময়কালটা হলো গিয়ে 1815 খ্রিস্টাব্দে। এই সময়কালে কি করছেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন সমাজ সংস্কারের লক্ষ্যে। এরপরে আমাদের কোশ্চেন নম্বর 6-এ যে কোশ্চেনটা রয়েছে বেদের যুগে ফিরে যাও, এটাতে কি বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো। উক্তিটি করেন জ্যোতিরাও ফুলে, ঠিক না ভুল। এটা ভুল, কারণ জ্যোতিরাও ফুলে করেননি। তাহলে উক্তিটি কে করেন না স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে বেদের যুগে ফিরে যাও এই স্লোগানটি কার বা উক্তিটি কার না এই উক্তিটি হলো গিয়ে কার না স্বামী দয়ানন্দ
স্বামী দয়ানন্দ সরস্বতীর। তাহলে উক্তিটি কার? স্বামী দয়ানন্দ সরস্বতীর। এটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের চলে আসবে কোয়েশ্চেন নাম্বার 7 আমরা চলে আসব। এখানে কি কোয়েশ্চেন আছে আমরা একটু দেখে নিই। না, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। এখানে আমাদের কস্তম্ভে আর খস্তম্ভের সঙ্গে ম্যাচিং করতে বলা হয়েছে, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভের ম্যাচ। এরপরে প্রথম যেটা রয়েছে, সাগরে হচ্ছে কন্যা সন্তান বিসর্জন প্রথা। তাহলে সাগরে কন্যা সন্তান বিসর্জন প্রথা, এটা তাহলে গিয়ে কার সঙ্গে ম্যাচ খাবে? বা সাগরে কন্যা সন্তান বিসর্জনের প্রথা কার সময় গেলে আমরা দেখতে পাই? না, লর্ড ওয়েলেসলি। কি হয়ে যাবে? লর্ড ওয়েলেসলি। এরপরে আমাদের যেটা আছে দিগদর্শন। তাহলে দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? জোশুয়া মার্সম্যান। এরপরে তারপরে যেটা রয়েছে, দক্ষিণ ভারতে বিধবা বিবাহ আন্দোলনে নেতৃত্ব দেন কে? বীরেশলিঙ্গম পান্তুলু। তারপরে যেটা রয়েছে নববঙ্গ আন্দোলন, এটা কি হবে? না, এটা হয়ে যাবে ডিরোজিও। তাহলে আমরা যদি এটা ভালো করে দেখি, কোশ্চেন নাম্বার 7-এর যে সাগরে কন্যা সন্তান বিসর্জনের প্রথা, এটা তাহলে লর্ড ওয়েলেসলি কত সালে নিষিদ্ধ করছে? না, 1803 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি। তাহলে কত? 1803 খ্রিস্টাব্দে। তারপরে এই দিগদর্শন পত্রিকাটি তাহলে সম্পাদক কে ছিলেন? মার্সম্যান। তাহলে দিগদর্শন পত্রিকাটি যে সম্পাদক ছিলেন সে কে? না, মার্সম্যান। মার্সম্যান ছিলেন। মার্সম্যান, এই মার্সম্যান তাহলে এই পত্রিকাটি সম্পাদন করছেন কবে? সময়কালটা যদি দেখি আমরা, সময়কাল 1818 খ্রিস্টাব্দে। এবার দক্ষিণ ভারতের বিধবা আন্দোলন নেতৃত্ব দেন কে? বীরেশলিঙ্গম পান্তুলু। মানে দক্ষিণ ভারতে কি করছে? বিধবাদের হচ্ছে যে বিধবা বিবাহের ক্ষেত্রে তিনি কি করছে? নারীদের না সংস্কারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এরপরে আমরা হচ্ছে নববঙ্গ আন্দোলনে আমরা কার নাম পাবো? না, ডিরোজিও। তার ছাত্র বা অনুগামীদের কি বলা হচ্ছে? না, তার ছাত্র বা ডিরোজিও যারা ছাত্র ছিলেন, যারা অনুগামী ছিলেন, তাদের হচ্ছে কি বলা হচ্ছে? না, নববঙ্গ বা ইয়ং বেঙ্গল। এই নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী যে যে প্রথার মানে যে প্রথার বিরোধিতা করেছিলেন, যেমন বাল্য বিবাহ, বই বিবাহ, জাতিভেদ প্রথা, এইসব বিষয়গুলোর কি করেছিল? না, বিরোধিতা করেছিলেন। এবার আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 3-এর কোয়েশ্চেনটা যেটা আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে যে কোয়েশ্চেনটা ফার্স্ট কোয়েশ্চেনটা রয়েছে সেটা আমরা দেখে নেব। কে কত সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? তাহলে কে কত সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? না, যদি আমরা দেখে নিই, তিনের দাগের 1-এর যেটা সেটা কি? না, অ্যান্সার হবে কে কত সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? না, স্যার সৈয়দ আহমেদ খান 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। ইনি কিন্তু মানে সমাজ সংস্কার, মানে মুসলিম জগতের সমাজ সংস্কারের ক্ষেত্রে
ইনি কি করছেন, শিক্ষা জগতে একটা আমূল পরিবর্তন করার চেষ্টা করছে, যাতে মুসলিম নারীরা পর্দা প্রথা বিলোপ সাধন হয় এবং তারা শিক্ষার আঙ্গিনে আসতে পারে। এবং যারা হচ্ছে আহ, মানে মানে মুসলিম সমাজের যারা গোড়া ধর্মের ক্ষেত্রে যারা প্রাধান্য দিচ্ছেন, তাদেরকে যুক্তি দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং একটা শিক্ষা ব্যবস্থাকে সুগঠিত সম্পূর্ণভাবে মানুষজনের কাছে ছড়িয়ে দেওয়ার বার্তা দিচ্ছেন এই স্যার সৈয়দ আহমেদ খান। এটার অ্যান্সার এখানে দেওয়া আছে যে স্যার সৈয়দ আহমদ খান কি করছে না 1875 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। এটা অ্যান্সার আমরা পেয়ে গেলাম কোশ্চেনটা আগে যেটা ছিল। এরপরে আমরা দেখে নেব যে এখানে যেটা রয়েছে 2 নম্বর কোশ্চেন, না প্রজাসত্ব আইন কি। তাই প্রজাসত্ব আইন কি, প্রজাসত্ব আইনটা কি আমাদেরকে সেটা জেনে নিতে হবে। তাইভাবে আমরা দেখে নেব। তাহলে প্রজাসত্ব আইন টেনেন্সি অ্যাক্ট, দেখে নি ইংরেজ উপনিবেশিক সরকার ভারতে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেন। প্রত্যেকটি ব্যবস্থাতেই কৃষক স্বার্থ রক্ষিত হয়নি, তাই সরকার এই আইন পাস করে এবং এটা কৃষকদের সুবিধার জন্য আইন। বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থায় কৃষকদের জমির মালিকানা দেওয়া হয়নি, রাজস্বের হার বেড়েই চলেছিল। জমি থেকে কৃষক উচ্ছেদ ঘটে সরকার এই আইন দ্বারা স্থির করে যে জমি কৃষক 12 বছর চাষ করছে সেই জমি থেকে কৃষককে কি করতে দেবেন, উচ্ছেদ করা যাবে না, নির্দিষ্ট কারণ ছাড়া জমির খাজনা বাড়ানো যাবে না। এটাই হলো কি না প্রজাস্বত্ব আইন। এই প্রজাস্বত্ব আইন কত সালে তাহলে লাগু করা হচ্ছে না 1885 খ্রিস্টাব্দে। এটা এখানে ভুল রয়েছে, 1800। তাহলে প্রজাস্বত্ব আইন প্রজাস্বত্ব আইন কবে হচ্ছে 1885 খ্রিস্টাব্দে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। প্রজাস্বত্ব আইন আমরা দেখে নিই। যে প্রজাস্বত্ব আইনের সময়কালটা বা টেনেন্সি অ্যাক্ট, প্রজাস্বত্ব আইন সময়কাল কত না 1885 খ্রিস্টাব্দ। প্রজাস্বত্ব আইন হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। এই সময়কালটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে প্রজাস্বত্ব আইনের সময়কাল। তাহলে প্রজাস্বত্ব আইন বলতে কি বুঝি আমরা, না ইংরেজ উপনিবেশিক সরকার বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে প্রত্যেকটি ব্যবস্থাতেই কৃষক স্বার্থ রক্ষিত হয়নি, তাই সরকার এই আইন পাস করে। এবং এটা কবে করা হয়েছিল না 1885 খ্রিস্টাব্দে। এরপরে যে কোশ্চেনটা রয়েছে, উপনিবেশিক সমাজে মধ্যবিত্ত ভদ্রলোক আমরা কাদের বলবো, যদি আমরা কোশ্চেনটা একটু দেখে নিই। উপনিবেশিক উপনিবেশিক সমাজে মধ্যবিত্ত ভদ্রলোক কাদের বলা হতো, না
সমাজে আর্থিক সচ্ছলতার বিচারে মাঝামাঝি অবস্থানে থাকা ব্যক্তিদের মধ্যবিত্ত বলা হয়। হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চ বর্ণের এই মধ্যবিত্তরা ব্রিটিশ ভারতে ভদ্রলোক হিসেবে পরিচিত ছিল। এই নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষার সান্নিধ্যে এসে সমাজ সংস্কারের উদ্যোগ নেন। তাহলে মধ্যবিত্ত ভদ্রলোক ব্রিটিশ আমলে ভারতে আর্থিক দিক থেকে মাঝামাঝি স্তরে উচ্চবর্ণের হিন্দুদের আমরা বলবো মধ্যবিত্ত ভদ্রলোক। তাহলে মধ্যবিত্ত ভদ্রলোক এক কথায় আমরা কি বলবো না, ব্রিটিশ আমলে ভারতে আর্থিক দিক থেকে মাঝামাঝি স্তরে উচ্চবর্ণের হিন্দুদের আমরা কি বলবো মধ্যবিত্ত ভদ্রলোক। তাহলে মধ্যবিত্ত ভদ্রলোক আমরা পেলাম। আগের কোশ্চেনে এটা ঠিক করে নেবে তোমরা, যেটা 1885 হবে। মধ্যবিত্ত ভদ্রলোক বলা হয়। এরপরে কোশ্চেন আমরা দেখবো কোশ্চেন নাম্বার 4 কি কোশ্চেনটা আছে। 4 কি কোশ্চেনটা রয়েছে, মুন্ডা উলগুলান কাকে বলে। তাহলে মুন্ডা উলগুলান দেখে নেবো একটু, বলতে কি বোঝো না। মুন্ডা উলগুলান হলো মানে আদিবাসীদের ব্যবহৃত শব্দ। উলগুলান কথার অর্থ কি, বিরাট তোলপাড়, ভয়ঙ্কর বিশৃঙ্খলা। এই মুন্ডা বিদ্রোহ বা মুন্ডা উলগুলান কবে হয়েছিল, 1899 থেকে 1900। তাহলে ভারতে উপজাতি কৃষক বিদ্রোহের ইতিহাসে অন্যতম বড় ঘটনা ছিল কি, 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের সময় পর্বে রাঁচিকে কেন্দ্র করে সংগঠিত মুন্ডা উলগুলান বা মুন্ডা বিদ্রোহ। মুন্ডাদের ওপর জমিদার, মহাজন ও ব্রিটিশ কর্মচারীদের শোষণ ও অত্যাচারের ফলে এই উলগুলান শুরু হয়েছিল এবং বিরসা মুন্ডার মৃত্যুর পরে উলগুলানের কি হচ্ছে না অবসান লক্ষ্য করা যাচ্ছে। এরপরে আমাদের কোশ্চেন কি রয়েছে আমরা একটু দেখে নিই কোশ্চেনটা গিয়ে। কোশ্চেন নাম্বার 5 যেটা আছে সেটা হচ্ছে অর্থনৈতিক ও জাতীয়তাবাদ বলতে কি বোঝো। অর্থনৈতিক জাতীয়তাবাদ বলতে কি বোঝো। তাহলে এখানে আমরা অ্যান্সার পেয়ে যেটা আছে দেখে নেব একটু না। অর্থনৈতিক জাতীয়তাবাদ, অর্থনৈতিক জাতীয়তাবাদ কি, তাহলে বিষয়টা কি না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে মানে জাতীয়তাবাদী নেতাগণ ভারতের অর্থনৈতিক দুরবস্থার জন্য ব্রিটিশ সরকারকে দায়ী করে সমালোচনা করেছিলেন, তাদের এই বক্তব্য অর্থনৈতিক জাতীয়তাবাদ নামে পরিচিত। কি বলা হচ্ছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে জাতীয়তাবাদী নেতাগণ ভারতের আর্থিক দুরবস্থার জন্য ব্রিটিশদের কি করছে, তাদের সমালোচনা করছেন এবং অর্থনৈতিকভাবে সেটা তারা তাদের বক্তব্যে কি করছেন না দেখাচ্ছেন। এই অর্থনৈতিক জাতীয়তাবাদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে কে কে ছিলেন, দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডে। এই সময় তারা একটা মানে গ্রন্থগুলো লিখেছিলেন দাদাভাই নৌরোজি। যদি আমরা দেখে নিই তাদের গ্রন্থগুলো, দাদাভাই নৌরোজির গ্রন্থটা, দাদাভাই নৌরোজির গ্রন্থটা যদি আমি দেখে দিই তাহলে কি হবে, পভার্টি and British rule in India। দাদাভাই নৌরোজির গ্রন্থটির নাম কি, পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এবারে হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে, ইন্ডিয়ান ইকোনমি। রমেশচন্দ্র দত্তের গ্রন্থের নাম হচ্ছে কি, দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। রমেশচন্দ্রের গ্রন্থের নাম কি, দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। এর গ্রন্থের নাম কি, দ্য ইকোনমিক, রমেশচন্দ্র দত্তের দ্য ইকোনমিক হিস্ট্রি অফ
ইন্ডিয়া, এটা আমরা মনে রেখে নেব। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 6-এ। কি কোশ্চেন রয়েছে? স্বদেশীয় বয়কট কাকে বলে? স্বদেশীয় বয়কট দেখে নেব অ্যান্সারটা। না, স্বদেশীয় বয়কট ছিল ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের দুটি অবিচ্ছেদ্য এবং পরিপূরক হাতিয়ার। 1905 সালে লর্ড কার্জনে বঙ্গভঙ্গ সিদ্ধান্তের প্রতিবাদে এই দুই ধারণার বিকাশ ঘটে। স্বদেশী বলতে বোঝায় নিজের দেশে উৎপাদিত দ্রব্যের ব্যবহার করা। তাহলে স্বদেশী বলতে কি বোঝায়? নিজের দেশে উৎপাদিত দ্রব্যের ব্যবহার করা। আর বয়কট বলতে কি বোঝাচ্ছে? বিদেশি দ্রব্য, অফিস, আদালত, বিদেশি আদব কায়দা বর্জন করা। স্বদেশী বিষয় হচ্ছে স্বদেশী যে পণ্য দ্রব্য এইসব কিছুকে গ্রহণ করতে কথা বলা হচ্ছে। এবং বয়কটে যেটা বলা হচ্ছে সেটা হলো গিয়ে যে ব্রিটিশদের সম্পূর্ণ আদব কায়দা রীতিনীতি হচ্ছে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান পণ্যদ্রব্য সমস্ত কিছু বর্জন করার কথা বলা হচ্ছে। অফিস আদালত সমস্ত কিছু কি করার কথা হচ্ছে? বর্জন করার কথা বলা হচ্ছে। এরপর আমরা দেখে নেব কোয়েশ্চেন নম্বর 4-এর দাগের আমরা দেখে নেব। 4 দাগের হচ্ছে কোয়েশ্চেনগুলো কি রয়েছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে কি রয়েছে? 4-এর প্রথমে অর্থনৈতিক আধুনিকরণ বলতে কি বোঝায়, ফল কি হয়েছিল? তাহলে অর্থনীতির আধুনিকরণ আমরা দেখে নিচ্ছি। এই অর্থনীতির আধুনিকরণ 4-এর দাগের প্রথমে যে কোয়েশ্চেনটা আছে, অর্থনীতির আধুনিকরণ। অর্থনীতির আধুনিকরণ কি বিষয়টা? না, ভারতবর্ষে কৃষি প্রধান দেশ। ভারতবর্ষ কি না কৃষি প্রধান দেশ। তাহলে ভারতের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। ইংরেজ ও ঔপনিবেশিক শাসনে সীমিত হলেও খনি শিল্পের বিকাশ ঘটে, বিভিন্ন কলকারখানা গড়ে ওঠে, রেলপথ নির্মিত হয়। অর্থাৎ অর্থনীতির আধুনিকরণ বলতে ব্রিটিশ আমলে ভারতের পুরনো অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে পুঁজিপতি শিল্প নির্ভর বাণিজ্যিক বাজার ব্যবস্থা গড়ে তোলাকে বোঝায়। তাহলে কি বললাম? না, অর্থাৎ অর্থনীতি আধুনিকরণ বলতে ব্রিটিশ আমলে ভারতের পুরনো অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে পুঁজিভিত্তিক শিল্প নির্ভর ও বাণিজ্যিক বাজার ব্যবস্থা গড়ে তোলাকে বোঝায়। এবং এর ফলে কি হয়েছিল? না, ভূমিরাষ্ট্রের উপর নির্ভরশীলতা মানে হ্রাস। যদি আমরা দেখি, ইংরেজ উপনিবেশিক শাসনের সূচনায় সরকারের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। পরে ইংল্যান্ডের পুঁজিপতিরা কি করছে? না, ভারতে পুঁজি বিনিয়োগ করেন, ফলে কৃষিক্ষেত্রে রাজস্ব আয় বাড়ে। এরপর কি না, বাগিচা শিল্পে উৎসাহ, চা কফি এবং লেবু অন্যান্য বাগিচা ফসল চাষ শুরু হচ্ছে। বাণিজ্যিক ফসল তুলো পাট নীল তামাক আফিম চাষ শুরু হয়। এরপরে বস্ত্র মানে শিল্পর ক্ষেত্রে বস্ত্র লৌহ ইস্পাত পাট নীল অন্যান্য শিল্প প্রতিষ্ঠিত হয়, খনির বিকাশ ঘটে। এইভাবে কি হচ্ছে না, ভারতে অর্থনীতি আধুনিক রূপ পরিগ্রহণ করে। তাহলে বিষয়টা আমরা মানে কি দেখলাম না, কিভাবে আধুনিকরণ হচ্ছে। ভারত কৃষি প্রধান দেশ, বলে ভারতের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। ইংরেজ উপনিবেশিক শাসনে সীমিত হলে খনি শিল্পের বিকাশ ঘটে, বিভিন্ন কলকারখানা গড়ে ওঠে, রেলপথ নির্মিত হয়। অর্থাৎ অর্থনীতির আধুনিকরণ বলতে ব্রিটিশ আমলে ভারতে পুরনো অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে পুঁজিভিত্তিক শিল্প নির্ভর ও বাণিজ্যিক বাজার ব্যবস্থা কি গড়ে তোলাকে বোঝায়। তাহলে এর ফলে কি হচ্ছে? ভূরাষ্ট্রের উপর নির্ভরশীলতা হ্রাস পাচ্ছে, বাণিজ্যিক ফসল এর গুরুত্ব বাড়ছে, শিল্প বস্ত্র লৌহ ইস্পাত শিল্প পাট নীল অন্যান্য আরো শিল্প খনি শিল্পের বিকাশ ঘটছে। এভাবে ভারতে অর্থনীতির আধুনিকরণ মানে অর্থনীতির মানে যে একটা আধুনিক রূপ সেটা হচ্ছে পরিগ্রহণ করা হচ্ছে বা পরিগ্রহণ করে। এরপর আমরা 2-এর দিকে যে কোশ্চেনটা আছে সেটা একটু দেখে নেব কি রয়েছে। ব্রিটিশ ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। তাহলে ব্রিটিশ ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আমরা একটু দেখে নেব কি কি রয়েছে উদ্দেশ্যগুলি। তাহলে দেখো তোমরা সবাই, ভারতের গভর্নর জেনারেল সেই সময় কে ছিল? যে সময় ভারতের রেলপথের সূচনা হচ্ছে স্বাভাবিকভাবে আমরা সবাই জানি লর্ড ডালহৌসি। তিনি কি করছেন? 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেলপথ বানানো হয়। তার সময়কালে ভারতের রেল ব্যবস্থা ছিল ব্রিটিশ শাসনের অন্যতম প্রতীক। তাহলে রেলপথ বানানোর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য
ভারতের রেলপথ বানানোর পিছনে ব্রিটিশদের অনেক উদ্দেশ্য ছিল। ডালহৌসির উদ্দেশ্য, ভারতীয় রেলপথের জনক কে না লর্ড ডালহৌসি বলেছিলেন ভারতের রেলপথ বানানোর উদ্দেশ্য হলো তার মতে, তার ভিত্তিতে কি না ভারতের বিভিন্ন জায়গায় প্রয়োজনে দ্রুত সেনাবাহিনী পাঠানো, তার প্রেক্ষিতে রেলপথ স্থাপনের মাধ্যমে ভারতে ব্রিটিশ পুঁজি ও উদ্যোগের প্রসার ঘটানো, 3 নম্বর কি ভারতে বাণিজ্যিক সুযোগ সুবিধা বাড়ানো। তাহলে এগুলো ছিল ডালহৌসির উদ্দেশ্য ভারতের রেলপথ নির্মাণের ভিত্তি স্বরূপ। দেখি আমরা ভারতের বিভিন্ন জায়গায় প্রয়োজনে দ্রুত সেনাবাহিনী পাঠানো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে। দ্বিতীয়ত ভারতের রেলপথের মানে রেলপথ স্থাপনের মাধ্যমে ভারতের ব্রিটিশ পুঁজি ও উদ্যোগের প্রসার ঘটানো হচ্ছে এবং ভারতের বাণিজ্যিক সুবিধা বাড়ানো। এগুলো কি না লর্ড ডালহৌসির ভিত্তিতে বা তার উদ্দেশ্য, তিনি কিভাবে দেখাচ্ছেন বিষয়টা যে ভারতের রেলপথ নির্মাণের ফলে কি কি সুবিধা হচ্ছে বা কি জন্য তিনি ভারতের রেলপথ নির্মাণ করছেন, তার ভিত্তিতে উদ্দেশ্যগুলো। এরপরে ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে ভারতের বন্দরগুলির সংযোগের মালপত্র আদান প্রদানের সুবিধা করা। 4 নম্বর ভারতের বিভিন্ন অঞ্চলের সঙ্গে বন্দরগুলির সংযোগের মাধ্যমে কি করছে না মালপত্র আদান প্রদানের সুবিধা করা। অর্থনৈতিক যে দেখি আমরা অর্থনৈতিক কি সুবিধা রয়েছে, ভারতের রেলপথ স্থাপনের অর্থনৈতিক উদ্দেশ্য কি সবচেয়ে গুরুত্বপূর্ণ না প্রথমত যেটা বলা হচ্ছে শিল্প বিপ্লবের ফলে কি না ইংল্যান্ডে তৈরি জিনিসপত্র দ্রুত কি ভারতের বাজারে পৌঁছে দেওয়া। দ্বিতীয়ত কি না ভারতের উৎপন্ন কাঁচামাল সহজে বন্দরে নিয়ে এসে ইংল্যান্ডে নিয়ে যাওয়া। এবার রাজনৈতিক উদ্দেশ্য কি না রেলপথ স্থাপনের রাজনৈতিক উদ্দেশ্য হলো প্রথমত বৃহৎ ভারত সাম্রাজ্য নিয়ন্ত্রণ বজায় রাখা, আর দ্বিতীয়ত বিভিন্ন প্রশাসনিক কাজে দ্রুত কি তদারকি করা। আর যদি আমরা সামরিক উদ্দেশ্য দিয়ে লক্ষ্য করি রেলপথ বানানোর সামরিক উদ্দেশ্য কি না যদি আমরা দেখি তো সেনাবাহিনীর প্রথমত ভারতের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দমন করার জন্য দ্রুত সেনাবাহিনী পাঠানো, এটা গেল গিয়ে সামরিক উদ্দেশ্যের নম্বর 1। নম্বর 2 কি না সেনাবাহিনীর জন্য দ্রুত খাদ্য অস্ত্র শস্ত্র পাঠানো। ব্রিটিশদের নিজেদের অর্থনৈতিক রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য রেলপথ বসানো হলেও এতে ভারতীয়দের উন্নতি হয়েছিল। এগুলো আমাদের কি গেল না ভারতের রেলপথ নির্মাণের ব্রিটিশ শাসনের প্রেক্ষিতে ব্রিটিশ ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য কি ছিল। আর কি কোশ্চেন আছে এরপর আমরা দেখে নিই। তাহলে এটা আমাদের হয়ে গেল যেটা ব্রিটিশ ভারতের রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি আলোচনা করবো। এরপরে 19 শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলনগুলির সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটা আমরা এখন একটু দেখে নেব। উনিশ শতকে ভারতের সমাজ সংস্কার আন্দোলনগুলির সীমাবদ্ধতা কি ছিল। তাহলে এখানে 19 শতকে ভারতে আমরা যদি দেখি 19 শতকে ভারতে প্রাশ্চাত্য শিক্ষা চালু হয়, এর প্রভাবে ভারতের বিভিন্ন অঞ্চলে সমাজ সংস্কার আন্দোলন আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে না শুরু হয়ে যাচ্ছে। এইসব আন্দোলনের ইতিবাচক দিক থাকলেও কিছু সীমাবদ্ধতা ছিল এবং আন্দোলনগুলির মধ্যে মৌলিক পার্থক্যও ছিল বিদ্যমান। এই সমাজ সংস্কারের যে সীমাবদ্ধতাগুলো সেগুলো আমরা দেখে নেব। শ্রেণী চরিত্র, এই সংস্কার আন্দোলনগুলি পরিচালিত হয় সমাজের উচ্চ শ্রেণীর দ্বারা এবং উচ্চ শ্রেণীর জন্য। এই উচ্চ শ্রেণীর মধ্যে যে সামাজিক সমস্যা বা কুপ্রথা প্রচলিত ছিল সেগুলিকে দূর করা এই আন্দোলনের লক্ষ্য ছিল। সমাজের নিচুতলার মানুষদের কথা আন্দোলনের নেতারা চিন্তা করেনি, তাই নিচুতলার মানুষদের মধ্যে আন্দোলনের প্রভাব পড়েনি। মানে একটা যে আন্দোলন হচ্ছে সমাজ সংস্কার আন্দোলন, সেই আন্দোলনে আমরা দেখবো গিয়ে যে অনেক সময় কি করা হচ্ছে নিচুতলার মানুষদেরকে খুব বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে না এবং তাদেরকে নিয়ে খুব বেশি লেখালেখিও হচ্ছে না। তাই আমরা দেখবো যে তাই নিচুতলার মানুষদের মধ্যে আন্দোলনের প্রভাব তেমন পড়েনি। এরপর আরোপিত না এই সমাজ সংস্কার আন্দোলনগুলি ছিল উপর থেকে চাপিয়ে দেওয়া আরোপিত, সমাজে সাধারণ স্তর থেকে সংস্কারের দাবি ওঠেনি। সে সময় আরোপিত সমাজে সাধারণ স্তর থেকে সংস্কারের দাবি ওঠেনি। শাস্ত্রীয় না এই আন্দোলনগুলি সমাজে সংস্কারের জন্য হলেও এটা একটা শাস্ত্রীয় বিধি অনুসরণ করেছিল। তারপরে কি না জাতিভেদ ও অস্পৃশ্যতা সম্পর্কে নীরব, না আন্দোলনগুলি জাতিভেদ প্রথা
অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে নীরব ছিল। এবং 5 নম্বর কি না মুসলমান সম্প্রদায় সম্পর্কে নীরব, সমাজের একটি বড় অংশ মুসলমান সম্প্রদায়ের অন্যান্য আন্দোলনে কোনো কর্মসূচি ছিল না বলা হচ্ছে। এবং 6 নম্বর কি না পাশ্চাত্য প্রভাবিত আন্দোলন, মানে পাশ্চাত্য প্রভাবিত এই যে আন্দোলনগুলোর নেতৃত্ব দেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা, তারা দেশীয় ঐতিহ্য অনুসরণ অনেক সময় করছেন, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তারা সেই পাশ্চাত্য শিক্ষার ভাবনাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, তার ঐতিহ্যটাকে তুলে ধরছে না। এরপরে আমরা চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি আছে একটু দেখে নি। পরের কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে টিকা লেখো মহারানী ঘোষণাপত্র বা মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, এটা আমরা দেখে নেব। মহারানী ঘোষণাপত্র, তাহলে মহারানী ঘোষণাপত্র 1857 খ্রিস্টাব্দে, মহারানী ঘোষণাপত্র বলতে কি বোঝো না 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ দমনের পর 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে এই ঘোষণাপত্রটা কি করা হচ্ছে না জারি করা হচ্ছে। মহারানী ঘোষণাপত্রে কি মানে ঘোষণাপত্রটা যদি দেখি আমরা এলাহাবাদে এক দরবারে 1 নভেম্বর 1858 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং এই ঘোষণাপত্রটি পেশ করেন। লর্ড ক্যানিং তাহলে কি করছে না এই ঘোষণাপত্রটি পেশ করেন, এতে কি বলা হচ্ছে না এই ঘোষণাপত্রটিতে যেটা যে বিষয়গুলো বলা হয়েছিল সেটা হলো গিয়ে সত্যবিলোপ নীতির অবসান হবে। কি হবে না সত্যবিলোপ নীতির অবসান হবে, দেশীয় রাজারা দত্তক পুত্র গ্রহণ করতে পারবে। তারপর 2 নম্বর যোগ্যতা অনুসারে ভারতীয়রা সরকারি পদে নিযুক্ত হবে বা হতে পারবে, ধর্ম বর্ণ জাতিভেদ এক্ষেত্রে বাধা হবে না। এবং 3 নম্বর ইংরেজরা আর ভারতের রাজ্য বিস্তার করবে না, দেশীয় রায়দের সঙ্গে পূর্ব সম্পাদিত চুক্তি বলবৎ থাকবে। তাহলে তারা যেটা বলতে চাইছে যে ভারতে আর তারা সাম্রাজ্য বিস্তার করবে না এবং সত্যবিলোপ নীতির অবসান হবে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যোগ্যতা অনুসারে মানে নিয়োগ করা হবে, এই বিষয়গুলো তারা হচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে ঘোষণাপত্রের দ্বারা। এবং সেটা আসলে কি না সরকার ভারতের ধর্ম সামাজিক রীতিনীতির হস্তক্ষেপ করবে না, কিন্তু ঘোষণাপত্রটি আদৌ আপাতদৃষ্টিতে উদার প্রকৃতির মনে হলেও বাস্তবে তা কিন্তু ছিল না। এর দ্বারা ভারতে এক নতুন যুগের সূচনা হয়, কিন্তু মানে এটা তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে সেই প্রতিশ্রুতিগুলো মানে কোনোদিনও ফুলফিল হয়নি এবং ফুলফিল হয়েও নি আর হবেও না, কারণ তারা মূলত ভারতে শাসন করার জন্য দীর্ঘস্থায়ী শাসন করার জন্য তারা কিন্তু সাম্রাজ্যকে কিভাবে বিস্তার করবে তার একটা চেষ্টা কিন্তু তারা কি করেছিল না চালিয়েছিল। এটা আমাদের হয়ে গেছে। এরপরে আমরা 5 কোয়েশ্চেনটা কি আছে দেখে নিই। ইলবার্ট বিল বিতর্ক কি, কোন সংগঠন এই বিল প্রত্যাহারের বিরুদ্ধে আন্দোলন করেছিল? তাহলে ইলবার্ট বিল বিতর্ক আমরা দেখে নেব। ইলবার্ট বিল বিতর্ক, তাহলে ইলবার্ট বিল বিতর্কে কি কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভা সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগের ক্ষেত্রে অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিত হয়ে বিদ্রোহ ঘোষণা করে শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে এই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহারের ফলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। তাহলে ভারত সভা এই প্রত্যাহারের বিরুদ্ধে আন্দোলন করে, কোন সংগঠন এই বিলের প্রত্যাহারের বিরুদ্ধে আন্দোলন করেন না ভারত সভা। তাহলে যদি আমরা ইলবার্ট বিতর্ক দেখি তাহলে বিষয়টা একটু দেখে নিই। বিষয়টা কি না ইলবার্ট বিল বিতর্ক বিষয়টা হলো কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। লর্ড রিপনের আইন সচিব সিপি ইলবার্ট একটা বিল পাস করে 1883 খ্রিস্টাব্দে, সেই বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই সূত্রে কি করা হয় না ইউরোপীয়রা বিরোধিতা করে বিল প্রত্যাহার করে নেয় এবং পরবর্তীতে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা
আন্দোলন করে। উভয় পক্ষের যে আন্দোলন ও পাল্টা আন্দোলন সেটা হচ্ছে ইলবার্ট বিল বিতর্ক। এবং এই সংগঠন, এই ভারত সভা ইলবার্ট বিলের বিরুদ্ধে কিন্তু কি করেছিল না আন্দোলন করেছিলেন। এই বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে, খুব সিম্পল, কোনো জটিল বিষয় নয়। এরপরে আমাদের যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে মোল্লা মিন্টো সংস্কার আইন কি? তুমি কি মনে করো এই আইন ভারতীয়দের আশা পূরণ করতে পেরেছিল? তাহলে এই মোল্লা মিন্টো আইনটা আমরা একটু দেখে নেব বিষয়টা কি। এই মোল্লা মিন্টো সংস্কার আইন, তাহলে আমরা দেখিয়ে নিই মোল্লা মিন্টো সংস্কার আইন কি। না, বঙ্গভঙ্গের পর স্বদেশী আন্দোলন শুরু হয় 1907 খ্রিস্টাব্দে। কংগ্রেসের সুরাট অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে, বিপ্লববাদ ও চরমপন্থা প্রবল হয়ে ওঠে। এবং 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় মুসলিম লীগ। এই পরিস্থিতিতে বিভেদ ও শাসননীতি কার্যকর করার জন্য ভারত সচিব মোল্লে ও বোলাট মিন্টো এই সংস্কার আইন পাস করেন। বোলাট মিন্টো এবং সংস্কার আইন পাস করেন, মোল্লে মিন্টো সংস্কার আইন। তাহলে এই কার্যনির্বাহক তার কি না কার্যনির্বাহী পরিষদ, যেটা না বোলাটের পরিষদে একজন ভারতীয় হিসেবে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ নিযুক্ত হন। বোম্বাই মাদ্রাজ যে ছোটলাটের পরিষদের সদস্য সংখ্যা 2 থেকে বাড়িয়ে 4 করা হয়। এবং বাংলার ছোটলাটের পরিষদে একজন ভারতীয় হিসেবে কিশোরীলাল গোস্বামী নিযুক্ত হন। দ্বিতীয় আইন পরিষদ, কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 16 থেকে বেড়ে 60 জন হয়। সরকারি কর্মচারীদের মধ্যে থেকে 5 জন বিভিন্ন শ্রেণী থেকে বোর্ডের দ্বারা মনোনীত হন এবং 27 জন জমিদার, মুসলিম সম্প্রদায়, কলকাতা, মুম্বাইয়ের বণিক সভা এবং প্রাদেশিক আইনসভাগুলির দ্বারা মনোনীত নির্বাচিত হবেন। এই কথা বলা হয় যে কিভাবে আইন পরিষদের নিয়োগ করা হবে, কারা থাকবে, কোন সদস্য থাকবে, সেগুলা এই আইনসভাগুলোর দ্বারা মনোনীত নির্বাচিত হবে, এই কথা বলা হয়। এরপরে প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা 30 থেকে 50 করা হয়। মনোনীত সদস্য সংখ্যা বেশি রাখা হয়, মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয়। আইন পরিষদের ক্ষমতা না এই আইনে মানে কি করা হচ্ছে না আইনসভাকে আইনসভাতে বাজেট পাস করার, বাজেট সংক্রান্ত আলোচনা করার এবং জনস্বার্থে প্রশ্ন করার অধিকার দেওয়া হয়। দেশীয় রাজ্য, সামরিক বিভাগ ও বৈদেশিক বিষয়ে প্রস্তাব আনার ক্ষমতা আইন পরিষদের ছিল না। এবং যদি আমরা দেখি যে এই আইন ভারতে দায়িত্বশীল শাসন ব্যবস্থার প্রবর্তন করেনি এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে প্রকৃত ক্ষমতা দেয়নি, সমস্ত ক্ষমতা বোলাটের হাতে কেন্দ্রীভূত করেছিল। তবু বলতে হয় যে 892 খ্রিস্টাব্দের মানে আইনের পরে এই আইন ছিল ভারতের শাসন সংস্কারের ক্ষেত্রে বিরাট পদক্ষেপ, ঠিকই, কিন্তু সংসদীয় গণতন্ত্রের দ্বারা এই আইনে লক্ষ্য করা যায় এর মাধ্যমে ভারত শাসনের কাজে বহু ভারতীয় অংশগ্রহণ করে এবং মুসলিমদের পৃথক নির্বাচনের অধিকার স্বীকৃত হয় এবং এটা পুরোপুরিভাবে কিন্তু ভারতীয়দের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি, কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছিল, যেটা পরবর্তীতে আবার মোল্লে মিন্টো সংস্কার আইনে তার কিছুটা আরো বাস্তবায়িত হবে। এরপর আমরা দেখে নেব পরের কোশ্চেন কি রয়েছে। পরের কোশ্চেন আমরা 5-এর দাগে চলে যাব। 1-এর কোশ্চেন, বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল কৃষক সমাজের উপর? তাহলে এটা আমরা দেখে নেব। বাংলায় কৃষক সমাজের উপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব। তাহলে বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস বাংলায় জমিদারদের সঙ্গে কি করছে ভূমি রাজস্ব আদায়ের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। কবে করেছিলেন? 1793 খ্রিস্টাব্দে। এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে বাংলার কৃষক সমাজে কিছু সুফল পেলেও অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল, চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি। তাহলে কি করেছে? চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারগণ জমির মালিকানা সম্বন্ধে নিশ্চিত হন
তাই তার স্বতঃপ্রণীতভাবে বন জঙ্গল পরিষ্কার করে চাষযোগ্য জমির পরিমাণ বাড়াতে থাকে। তারা জমিতে মূলধন বিনিয়োগেও উৎসাহ পান। এরপরে আমরা 2 নম্বর কৃষক সমাজের সংস্কারমূলক কাজ। জমিদারগণ বংশানুক্রমে জমিদারি সত্ত্ব লাভ করার ফলে অনেক জমিদার নিজ নিজ এলাকার উন্নয়নে মনোনিবেশ করেছিলেন। জমিদারদের উদ্যোগে অনেক বিদ্যালয়, চিকিৎসালয়, পুষ্করণী, পথঘাট নির্মাণ করা হচ্ছে। এরপরে কি চিরস্থায়ী বন্দোবস্তের যে ক্ষতিগুলো হচ্ছে, কৃষককুলের উপর যে ক্ষতি, সেটা আমরা দেখবো কি না চিরস্থায়ী বন্দোবস্তর ফলে বাংলার কৃষক রা সবচেয়ে কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। যেমন জমির সত্যহীনতা। কিরকম না চিরস্থায়ী বন্দোবস্তে জমিতে কৃষকদের কোনো মালিকানা সত্ত্ব ছিল না। কৃষকদের সত্ত্ব খারিজ করে তাদের প্রজায় পরিণত করা হয়েছিল। এরপরে কি জমি থেকে উৎখাত। না এই বন্দোবস্তে জমিতে কৃষকের অস্তিত্ব জমিদারদের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। কৃষক খাজনা দিতে না পারলে তার জমি বাজেয়াপ্ত করতো। জমিদার ইচ্ছা করলে কি করলো, যখন তখন জমি থেকে প্রজাকে উচ্ছেদ করতে পারতো। এবং কি করা হচ্ছে তারপরে অত্যধিক রাজস্ব আদায়। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তে জমিদাররা কৃষকদের কাছ থেকে জোর করে অতিরিক্ত কিন্তু রাজস্ব আদায় করে নিচ্ছে এবং তাতে সেটা তাদের সুবিধা হচ্ছে। এরপরে কৃষকদের ওপর অত্যাচার। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারগণ বা মধ্যস্বত্বভোগী সম্প্রদায় কৃষকদের কাছ থেকে অত্যধিক হারে কিন্তু রাজস্ব আদায় করতো, রাজস্ব দাবি করতো। কৃষকগণ এই বাড়তি রাজস্ব দিতে না পারলে জমিদার তাদের ওপর অত্যাচার করতো। তাহলে এগুলো গেল কি না চিরস্থায়ী বন্দোবস্তের ওপর কৃষক সমাজের কি প্রভাব পড়ছে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কৃষক সমাজের ক্ষতি হচ্ছে। কি হচ্ছে না তার জমি সত্ত্ব থাকছে জমির ওপর, জমি থেকে তাদের উৎখাত করে দেওয়া হচ্ছে, অত্যধিক হারে রাজস্ব আদায় করা হচ্ছে, কৃষকদের ওপর অত্যাচার করা হচ্ছে। এই বিষয়গুলো কোথাও গিয়ে কৃষক সমাজকে ব্যতিব্যস্ত করে দিয়েছিল এবং তাদের শোষণের মাত্রাটা কিন্তু আমরা দেখব যে কোথাও গিয়ে বেড়ে গিয়েছিল এবং তারা প্রতিবাদ করছিল। এরপর আমরা দেখে নেব পরের কোশ্চেন কি রয়েছে। পরের কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ ব্যাখ্যা করো এবং একে কি জাতীয় বিদ্রোহ বলা যায়। মহাবিদ্রোহের কারণ, মহাবিদ্রোহ কবে হয়েছিল তার কারণ আমরা জেনে নেব। তাহলে 853 খ্রিস্টাব্দ সালে মহাবিদ্রোহের কারণ সমূহ। তাহলে পলাশী যুদ্ধের পরবর্তী 100 বছরে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের পুঞ্জীভূত ক্ষোভের সামাজিক, ধর্মীয় প্রভৃতি বিভিন্ন কারণের সমন্বয়ে মহাবিদ্রোহের উত্থান ঘটেছিল। বহিঃপ্রকাশ ছিল 857 সালের মহাবিদ্রোহ কোনো একটা নিষ্ঠ কারণ নয়। এই সময়কার অর্থনৈতিক, সামরিক, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রভৃতি কারণের সমন্বয়ে মহাবিদ্রোহের উত্থান ঘটেছিল। তাহলে মহাবিদ্রোহ যে 857 খ্রিস্টাব্দে হয়েছিল সেই মহাবিদ্রোহের কিন্তু কি অনেক কারণ রয়েছে, শুধু একটা কারণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাহলে সামাজিক ছিল, অর্থনৈতিক ছিল, সামরিক ছিল, রাজনৈতিক ছিল এবং ধর্মীয়, যেটা প্রত্যক্ষ কারণ। তাহলে আমরা দেখে নেব যে রাজনৈতিক কারণ প্রথম নাকি না পলাশী যুদ্ধের পরবর্তী পর্যায়ে সুশাসনের অজুহাতে ক্লাইভের দ্বৈত শাসনের দ্বৈত শাসন যে নীতি প্রচলন, ওয়েলেসলি ও ডালহৌসির ভারতীয় রাজ্য গ্রাসের উদ্দেশ্যে অধীনতামূলক নেতৃত্ব নীতি ও সত্যবিলোপ নীতি প্রয়োগ ভারতীয়দের ব্রিটিশ বিরোধী করে তুলেছিল। এটা দেখলাম। এবার অর্থনৈতিক কারণ কি না পলাশী যুদ্ধের পরে ধীরে ধীরে দেশীয় রাজ্যগুলি ইংরেজদের অধিকারে চলে গেল এবং বহু দেশীয় কর্মচারী কর্মহীন হয়ে পড়ে এবং স্বভাবত দেশীয় রাজনবর্গের পাশাপাশি এরাও ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে এবং সর্বোপরি বাণিজ্যের নামে দেশের থেকে সোনা রূপো মূল্যবান সম্পদের নির্গমন ভারতবর্ষকে কি করে তোলে না দরিদ্র করে তোলে। সর্বশেষে বলা যায় ভারতীয় শিল্পের উপর চড়া হারে শুল্ক ধার্য করে ব্রিটিশ ভারতীয় কর্মচারীদের মধ্যে বেতনের বৈষম্য রেখে ব্রিটিশরা ভারতীয়দের মনে একটা কি করে দিচ্ছে না ক্ষোভের সঞ্চার করে দিচ্ছে যে ভারতীয়দের কিভাবে শোষণ করছে, কিভাবে অর্থনৈতিকভাবে তাদেরকে দারিদ্র করে দেওয়া হচ্ছে, সেই বিষয়টা কিন্তু একটা কোথাও গিয়ে মহাবিদ্রোহের কারণে পরিণত হচ্ছে। এরপর সামাজিক কারণ না ব্রিটিশদের জাতিগত অহমিকা, বিজেতার মনোভাব, ভারতীয়দের প্রতি অপমানজনক ব্যবহার, ভারতীয়দের
কি করছে না ব্রিটিশ বিরোধী করতে বাধ্য করা হচ্ছে। বিভিন্ন গ্রন্থে যেমন সিয়ারুল মুতাখেরিন গ্রন্থে জানা গেছে যে সামাজিক বৈষম্য মহাবিদ্যালয়ের প্রাককালে জঘন্য রূপ নেয়, এমনকি ব্রিটিশরা ভারতীয় ঐতিহ্য শিক্ষা ব্যবস্থাকেও অবজ্ঞার চোখে দেখতো। তাহলে এই বিষয়টা এটা কোথাও গিয়ে তাদেরকে মানে বিদ্রোহ করতে বাধ্য করছে। সামরিক কারণ, 1857 বিদ্রোহের আরেকটি কারণ ছিল ভারতীয় সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ, এবং এই অসন্তোষের কারণগুলি হলো যেমন ইউরোপীয় সেনাদের চেয়ে ভারতীয় সেনাদের বেতন কম, এটা একটা গেল। 2 নম্বর কি না সেনাদের খাওয়া দাওয়া অত্যন্ত নিম্নমানের, ইংরেজ ব্যাটালিয়ানদের দুর্ব্যবহার, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সেনাদের পদোন্নতির অভাব, দূরদেশের সমুদ্র পাড়ে বিপজ্জনক স্থানে ভারতীয় সিপাহীদের পাঠানো ইত্যাদি। এই বিষয়গুলো কি না সামরিকভাবে তাদেরকে কি করা হচ্ছে না তাদের উপর অত্যাচার করা হচ্ছে, এবং তারা পরে কি হচ্ছে না বিদ্রোহ করতে বাধ্য হচ্ছে। ধর্মীয় কারণ, ধর্মীয় কারণ যেটা সেটা হচ্ছে প্রত্যক্ষ কারণ, যেটা হচ্ছে এনফি রাইফেলের টোটার প্রচলন। ব্রিটিশ সরকারের এনফি রাইফেলের প্রচলন, এই রাইফেলের টোটার আবরণী দাঁতে কেটে কি করতে হতো না ভরতে হতো। এটাতে রুটি দেওয়া হলো যে গরু শুকুরের চর্বি দিয়ে তৈরি, যা যথাক্রমে তখন কি না হিন্দু ও মুসলমান সৈন্যদের ধর্মনাশের কারণ হয়ে উঠছে বা দাঁড়ায়। ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে 1853 খ্রিস্টাব্দে 29 মার্চ প্রতিবাদ জানানোর সাথে বিদ্রোহের মহাবিদ্রোহের সূচনা হয়। ধীরে ধীরে এই বিদ্রোহ মিরাট, দিল্লি, লখনৌ প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ছে এবং ব্যাপক রূপ ধারণ করে। এবং এই বিদ্রোহকে নিয়ে অনেকের সমালোচনা আমরা দেখবো যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ হয়েছিল, তা সেই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার পক্ষে যুক্তি কতটা ছিল সেটা আমরা দেখে নেবো। ঐতিহাসিক শশীভূষণ চৌধুরী, রবার্টসন, ডাফ, আউটরাম, সমাজতন্ত্রবিদ কার্ল মার্কস, তড়িদলের নেতা ডিসরায়েলি সহ অনেকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তাদের দৃষ্টিভঙ্গিতে কি না সাম্রাজ্যবাদের বিরোধিতা, না 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সাম্রাজ্যবাদের বিরোধিতা ছিল স্পষ্ট। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে ভারতের জনগণ স্বতঃস্ফূর্তভাবে কি করেছিল না ঝাঁপিয়ে পড়েছিল, এটা তারা যুক্তি দিচ্ছে। আরো কি সার মানুষের অংশগ্রহণ, না 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে সার মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল, এবং কৃষক থেকে শুরু করে জমিদার শ্রেণী প্রত্যেকেই কিন্তু ভারতকে ইংরেজদের কবল থেকে মুক্ত করতে কি করেছিল না বিদ্রোহে অংশগ্রহণ করে। এবং যদি আমরা দেখি উপসংহারে যে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে জাতীয়তাবাদী উপাদান নিশ্চয়ই ছিল, তাই বলে এই বিদ্রোহকে পুরোপুরি জাতীয় বিদ্রোহ বলা যুক্তিযুক্ত নয়। এর বাইরেও নানা ধরনের এই বিদ্রোহের মধ্যে মানে এই নানা ধরনের মানে মত রয়েছে, অভিমত রয়েছে। তাহলে এর বাইরেও নানা ধারা বিদ্রোহের মধ্যে সক্রিয় ছিল, তাই আমরা পুরোপুরিভাবে এটাকে মানে জাতীয় বিদ্রোহ বলতে পারবো না কখনোই। তারপরে কি কোয়েশ্চেন আছে আমরা দেখে নিই। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? কাহিনী নিবন্ধটি রচয়িতা কে? বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? তাহলে এখানে আমরা এটা দেখে নেবো এই কোয়েশ্চেনটা। তখন দেখে নি 1885 খ্রিস্টাব্দে, তাহলে কবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হচ্ছে? 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। কোথায়? বোম্বাই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় সভাপতি কে ছিলেন? না উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে আমরা জানি। এবং এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা তত্ত্ব আমরা পাই, যেটা হচ্ছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকে কেন্দ্র করে কি বলা হয়, মানে কি বলা হচ্ছে না হিউমের জীবনীকার উইলিয়াম ওয়েডারবার্ন জানান যে হিউম ও বোলার্ড লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগে নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোগ হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। তাহলে এটা যেটা দেখলাম যে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মানে হিউমের জীবনীকার যিনি লিখছেন ওয়েডারবার্ন, তিনি জানান যে কি হিউম ও বোলার্ড লর্ড ডাফরিনের যৌথ উদ্যোগে নাকি জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছে। এই যে তত্ত্ব হিউম ডাফরিন, এটা হচ্ছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। এদের যৌথ উদ্যোগে নাকি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্যোগ, এটাই হচ্ছে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব। কে জানাচ্ছে? ওয়েডারবার্ন।
এর কুলি কাহিনী নিবন্ধটি রচিত কে? না রামকুমার বিদ্যারত্ন। কুলি কাহিনী নিবন্ধটি রচিত কে? হচ্ছে কি না রামকুমার বিদ্যারত্ন। এরপরে যেটা রয়েছে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠাতা কে? না আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তাহলে এই অ্যান্সারগুলো আমরা এই কোশ্চেনের পেয়ে গেলাম এবং আমরা দেখে নেবো লাস্ট কোশ্চেন কি রয়েছে। লাস্ট কোশ্চেন হচ্ছে বিপ্লববাদী কার্যকলাপ বলতে কি বোঝো? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলনে রূপান্তরিত হয়নি? এর অ্যান্সারটা আমরা একটু দেখে নেব, লাস্ট যে অ্যান্সারটা রয়েছে। তাহলে বিপ্লববাদী কার্যকলাপ বলতে কি বুঝি? না দেখো, স্বাভাবিক, সহজ, খুব সহজ বিষয়টা। বিপ্লববাদী কার্যকলাপ বলতে সাধারণত সেই সমস্ত গোপন সশস্ত্র ও উগ্র রাজনৈতিক আন্দোলনকে বোঝায় যা পরাধীন ভারতের যুব সমাজ ব্রিটিশ শাসনকে উৎখাত করে দেশকে স্বাধীন করার জন্য গ্রহণ করেছিল। শান্তিপূর্ণ বা আবেদন নিবেদন নীতির বদলে তারা বল প্রয়োগ বা সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছিল। এটাই কি না বিপ্লববাদী কার্যকলাপ। এবং 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বোলাট লর্ড কার্জন বাংলাকে দুভাগে বিভক্ত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। তবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটি সারা জায়গালেও তা প্রকৃত গণ আন্দোলনে হয়ে উঠতে পারেনি। প্রকৃত গণ আন্দোলন হচ্ছে হয়ে না হওয়ার কারণ কি কি ছিল না আমরা দেখবো শিক্ষিত শ্রেণীর আন্দোলন। তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অধিকাংশ নেতাই কি ছিলেন? বুড়ো শহর বা মফস্বলের শিক্ষিত মানুষ। ফলে তারা গ্রামের সাধারণ মানুষদের আন্দোলনে সামিল করতে পারেনি। দ্বিতীয়ত কি? জনগণের উপযোগী কর্মসূচির অভাব। তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সাধারণত জনগণের উপযোগী কোনো কর্মসূচি নেওয়া হয়নি। আন্দোলনের নেতৃবৃন্দ সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ভাবে অধিকাংশ জনগণের ওপর উপযোগী কর্মসূচি গ্রহণ করতে ব্যর্থ হয়েছিলেন। এবং তারপরে স্বদেশী কর্মসূচির দুর্বলতা। না বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকারীরা বয়কট ও স্বদেশী কর্মসূচি গ্রহণ করেছিল, কিন্তু এই স্বদেশী কর্মসূচি বিশেষ ফলপ্রসূ হয়নি, কারণ আন্দোলনকারীরা স্বদেশী জিনিসপত্র ব্যবহার করার জন্য সাধারণ মানুষদের উপর জোর জুলুম করত। দ্বিতীয়ত স্বদেশী দ্রব্যের দাম ছিল বিদেশি দ্রব্যের তুলনায় অনেক বেশি, যা কেনার ক্ষমতা গ্রামের দরিদ্র মানুষদের ছিল না। এবং তৃতীয়ত স্বদেশী দ্রব্যের যোগানো প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল, যা শ্রমিক ও কৃষক শ্রেণীর যোগদানের অভাব। স্বদেশী নেতৃত্ব কখনো 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 শ্রমিক ধর্মঘটের আয়োজন করলেও তা থেকে হিন্দুস্থানীয় বাগিচা শ্রমিকরা বাদ থাকতো। ফলে কি না স্বদেশী নেতৃবৃন্দ দরিদ্র কৃষক ও শ্রমিক সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠ অংশকে আন্দোলনে কিন্তু কি করতে পারেনি না সামিল করতে তারা পারেনি। এবং লাস্টে এটা আন্দোলনে হিন্দু ধর্মীয় প্রতীক ব্যবহার। তাহলে অনেক চরমপন্থী নেতা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ধর্মীয় প্রতীক ও দেবদেবীর উপাখ্যান ব্যবহার করতে থাকেন। এর ফলে অধিকাংশ মুসলমান হচ্ছে বৈষ্ণব কৃষকরা কি করছে এই আন্দোলনের সঙ্গে মানসিকভাবে যুক্ত থাকতে পারেনি। বৈষ্ণব কৃষকরা এই আন্দোলনের সঙ্গে মানসিকভাবে যুক্ত থাকতে পারেনি। তাহলে এই গেল আমাদের আজকের মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট সকলকেই জানাই ধন্যবাদ। ভালো থেকো। পরের মডেল কোশ্চেন নিয়ে আলোচনা
আবার হবে, তখন আবার দেখা হবে। থ্যাংক ইউ।